বিজেপি প্রার্থী কলিতা মাঝির নাম এসআইআর ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন। গত 2021-এর বিধানসভা নির্বাচনের পর পুনরায় তার উপরই ভরসা রাখল বিজেপি। আউটগ্রাম বিধানসভায় পুনরায় বিজেপি প্রার্থী করা হয়েছে কলিতা মাঝিকে, কিন্তু এই কলিতা মাঝির নাম রয়েছে নির্বাচন কমিশনের বিচারাধীন ভোটারের তালিকায়। এসআইআর এর চূড়ান্ত ভোটার লিস্টে তার নামের ওপর পরিষ্কার লেখা আন্ডার অ্যাডজুডিকেশন, জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন তুলেছে, কি করে একজন ব্যক্তি যার নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্তে আসতে পারেনি, বিচারাধীনের পর্যায়ে রেখেছে, তিনি প্রার্থী হয়ে গেলেন। তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানিতে ডাকা হয়েছিল বলে জানিয়েছেন কলিতা মাঝি। বিজেপির প্রার্থী কলিতা মাঝি জানান, তারা 7 বোন আর দাদা, 6 বোনের নাম ভোটার তালিকায় থাকলেও শুধুমাত্র তার নাম বিচারাধীন ভোটার তালিকায় রয়েছে। তিনি বলেন, কিভাবে বিচারাধীনের অধীন হলাম জানা নেই, ইলেকশন কমিশন জানে। শুনানিতে গিয়েছিলাম, নির্বাচন কমিশনের কাছে সমস্ত রকম নথি জমা দিয়েছি, কমিশন বলেছে কোনো অসুবিধে নেই। কি বলছেন বিজেপি প্রার্থী কলিতা মাঝি, শুনবো। ভালো লাগছে, জিতবো তো বটে। জিতে আমার একটাই টার্গেট, শুধু হসপিটাল করা, ঘুষকরা হসপিটালটা। আর যে আমাদের এখানে তো দিনে দিন কল কারখানা বেরিয়ে চলেছে, একটা ফায়ার ব্রিগেডের দরকার। টাউন ঘুষকরা একদম টাউনের মতন হয়ে যাচ্ছে, এটারও খুবই প্রয়োজন। আর গ্রামগঞ্জে যে এখনও রাস্তা হয় নাই, জলের জন্য মানুষ যে হাহাকার হয়ে রয়েছে, ঘরবাড়ি হয় নাই, মানুষের কাছে ওগুলো পৌঁছে দেওয়া আমার খুবই ইচ্ছা। বিধানসভা নির্বাচনে কি কি খামতি ছিল যার জন্য পরাজিত হতে হয়েছিল? খামতি কিছু আমি বুঝি নাই, কিন্তু প্রথম ছিলাম তো একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, এখন সেটা আমি কিছু মনে করি না। আপনার নাম তো অ্যাডজুডিকেশনে আছে, তারপরেও আপনাকে প্রার্থী করেছে কলেজে, কি বলবেন? সেটা কিভাবে হয়েছে সেটা আমার জানা নাই ঠিক। আপনার কি নাম অ্যাডজুডিকেশনে ছিল? আছে। আছে। পরিবারের আপনি একারই নাম আছে না আরো কাউকে? আমার একারই। আমরা 7 বোন, সবার কিন্তু হয়ে গেছে, দাদার হয়েছে, মায়ের হয়েছে, বৌদি, ভাইবো, ভাইজি, সবার। আমরা নিজেরা 7 বোন, 7 বোনের মধ্যে 6 জনের একই বাবা, সবই হয়েছে, কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। এখন আইনের ব্যবস্থা, সেটা ইলেকশন কমিশনার জানে। সেটা হিয়ারিংয়ে গেছিলেন, কি বলেছে ভাই? ওরা বলেছে কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। আপনি কত নম্বর ওয়ার্ডের ভোটার? 3 নম্বর। আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার মনে আছে? এই মুহূর্তে অতটা মনে নেই। যে এখন বিচারাধীন যে তালিকা সেটা কি এখন চেক করা হয়েছে? সেখানে এখন কি নাম কাটা হয়েছে, কি আছে আপনার নাম? না, আমি এটা বলতে পারবো না। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কি করে একজন ব্যক্তি যার নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্তে আসতে পারেনি, বিচারাধীনের পর্যায়ে রেখেছে, তিনি প্রার্থী হয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম কলিতার নাম ঘোষণার পরেই বিজেপি আর কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ যে সত্যি তা প্রমাণিত হয়ে গেল। এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যোগসাজশ রয়েছে। বিজেপি নিশ্চিত জেনে গেছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কলিতা মাঝির পক্ষে হবে। বিজেপি জানে ভোটার তালিকায় কলিতার নাম ঠিক উঠে যাবে, তাই প্রার্থী করেছে। কি বলছেন তৃণমূল নেতা বাকবুল ইসলাম, শুনবো। এটা থেকেই তো প্রমাণ হচ্ছে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের একটা হচ্ছে যোগসাজশ আছে। আমরা প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা, তারা আজকে বিজেপির তল্পিবাহক হিসাবে কাজ করছে। অ্যাডজুডিকেশন যে সমস্ত ভোটাররা আছে তাদের একটা অংশ ভ্যালিড হবে, একটা অংশ বাতিল হবে। এর আগে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট পাঠিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সেদিন পর্যন্ত 10 লক্ষ মানুষের অ্যাডজুডিকেশন কেস যে ডিসপোজ হয়েছে, তার 3-4 লক্ষ তারা বলেছে ডিলিটেড হয়েছে, বাতিল হয়েছে। তাহলে হয় বাতিল হবে অথবা ভ্যালিড হবে। তাহলে বিজেপি নির্বাচন কমিশনের কাছ থেকে আগে থেকে জেনে যাচ্ছে কলিতা মাঝি বিচারাধীন থাকলেও সে হচ্ছে ভ্যালিড হবে, তাই তাকে প্রার্থী করেছে। এই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনের যে আন্ডারস্ট্যান্ডিং, যে যোগসাজশ, এটা প্রমাণিত হচ্ছে। এবং প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে আসছি আমরা, যে বিজেপির ইনস্ট্রুমেন্ট হিসাবে নির্বাচন কমিশন কাজ করছে, সেটা আবারও প্রমাণ হলো। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপির মুখপাত্র শান্তরূপদের পাল্টা দাবি, নাম যে পর্যায়ে থাকুক না কেন, রামশ্যাম যদুমধু চাইলেই প্রার্থী হতে পারেন। আসলে তৃণমূল এবার হারবে সেটা বুঝতে পেরে অপপ্রচার করছে। কি বললেন শান্তরূপদের, শুনবো। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা দেখে।
আউসগ্রাম বিধানসভায় কলিতা মাঝির মতো ক্যান্ডিডেট পুনরায় দাঁড়াবার জন্য তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের হার নিশ্চিত অবধারিত। ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকার শুধু কলিতা মাঝি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ন্যায্য ভোটার ভারতীয় বাঙালি তাদের কারুর নাম বাদ যাবে না, সেটা সুনিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তার নাম যে পর্যায়েই থাকুক, সেটা কলিতা মাঝি নয়, পাশের পাড়ার রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, বাঙালি হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে যদি যিনি এসে থাকেন, সেখানে যদি নিয়ম কানুন সমস্ত কিছু মেনে হয়ে থাকে, তারও নাম বাদ যাবে না। সুতরাং যে প্রোটোকল মানা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারী তৃণমূলী ভোট ব্যাংক বাদ দিয়ে আপামর সাধারণ জনতা পশ্চিমবাংলার মানুষ কারুর ভোটার তালিকা থেকে যে নাম বাদ যাবে না, সেটা সবাই সুনিশ্চিত। কলিতা মাঝিও তার কোনো ব্যতিক্রম নয়। তৃণমূল বুঝতে পারছে রাজনৈতিকভাবে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই কলিতা মাঝিকে অপদস্থ করার জন্য কলিতা মাঝির সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠবে না বুঝতে পেরে, তাই তাকে এই রকম আক্রমণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস শুনে রাখুক, তাদের হার নিশ্চিত। ৪ঠা মের পর এই রকম কলিতা মাঝি থেকে শুরু করে 294টা বিধানসভাতেই তৃণমূলের নাস্তানাবুদ হওয়ার জন্য সমস্ত ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা প্রস্তুত। আগামী দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ফুল টিমকে বিরোধী দলে আমরা স্বাগত জানাই। যদিও বিরোধী আসন পাবে কিনা সেটাও আমরা সুনিশ্চিত নই, কিন্তু ওনারা এই সরকার গড়তে পারবে না সেটা ওনারাও বুঝতে পেরে গেছে। সুতরাং এইসব নোংরা রাজনীতিকরণ করে তৃণমূল সাধারণ মানুষের মনে আর কোন রকম ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, বিধানসভা ভোটে প্রার্থী হতে গেলে কি কি যোগ্যতা পূরণ করতে হবে তার উল্লেখ রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকায়। বলা হয়েছে, লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রার্থী হবার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। মনোনয়নপত্র যাচাইয়ের দিনে বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। নির্বাচনে লড়তে হলে আপনাকে অবশ্যই বর্তমান ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। 3, একজন ব্যক্তি একটা রাজ্যের ভোটার হয়ে তিনি অন্য রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়তে পারেন না। 4, একজন এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি সাধারণ আসন থেকে নির্বাচনে লড়তে পারেন। 5, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2 বছরের কারাদণ্ড পান, তিনি নির্বাচনে ভোটে লড়তে পারবেন না। 6, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ার পর জামিনে থাকলেও তিনি নির্বাচন করতে পারবেন না। তবে যদি তার দণ্ডাদেশ স্থগিত থাকে তাহলে তিনি নির্বাচনে লড়তে পারবেন। যদি তিনি কারাগারে থাকেন বা পুলিশের হেফাজতে থাকেন তবে তিনি ভোট দিতে পারবেন না। 8, কোনো ব্যক্তি যদি প্রতিরোধমূলক আটক এই অবস্থায় থাকেন তাহলে তিনি ডাকযোগে ব্যালট দিয়ে ভোট দিতে পারবেন। 9, বিধানসভা নির্বাচনের জন্য জামানত দিতে হয় 5,000 টাকা। 10, এসসি এসটি প্রার্থীদের জন্য বিধানসভা নির্বাচনে ছাড় আছে, সেই প্রার্থীদের জামানত দিতে হয় 2,500 টাকা। 11, লোকসভা বা বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ 2টো কেন্দ্র থেকে লড়া যায়। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।